সময়টা ১৮ শতকের শেষের দিক। তখন ভারতবর্ষে বিভিন্ন শক্তির মধ্যে চলছে এক দারুণ রেষারেষি। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা কিনা আস্তে আস্তে নিজেদের প্রভাব বাড়াচ্ছে, আর তাদের এই সাম্রাজ্যবাদী স্বপ্নের সামনে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ায় দক্ষিণ ভারতের একটা রাজ্য, মহীশূর। বলা যায় এই সংঘাতটাই ভারতের ভবিষ্যৎ ঠিক করে দিয়েছিল। আর এই যে প্রতিরোধের কথা বলছি, তার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন টিপু সুলতান। ওনার একটা বিখ্যাত উক্তি আছে, যা শুনলেই ওনার চরিত্রটা একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, ভেড়া বা শিয়ালের মতো ২০০ বছর বাঁচার চেয়ে বাঘের মতো দুদিন বেঁচে থাকাও ভালো। ভাবুন একবার, এটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, এটাই ছিল ওনার জীবন দর্শন। একদম আপসীন, প্রচণ্ড সাহসী। আর ঠিক এই কারণেই ব্রিটিশরা তাকে এত ভয় পেত, তাকে দেখত এক ভয়ঙ্কর শত্রু হিসেবে। আসলে এই গল্পটা শুধু দুটো শক্তির লড়াইয়ের না, এটা তার থেকেও বেশি কিছু। এটা ছিল দুজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী আর ক্ষমতাধর ব্যক্তির লড়াই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, দুজনেরই একটা কমন উপাধি ছিল বাঘ। তো একদিকে ছিলেন লর্ড ওয়েলেসলি, যিনি নিজেকে বলতেন বাংলার বাঘ। ওনার একটাই লক্ষ্য ছিল ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা। আর অন্যদিকে মহীশূরের বাঘ টিপু সুলতান, যিনি প্রায় ৩০ বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন শুধু নিজের রাজ্যটাকে স্বাধীন রাখার জন্য। বুঝতেই পারছেন, দুজনের লক্ষ্য ছিল একেবারে 180 ডিগ্রি উল্টো, ফলে সংঘাত তো একটা সময়ে বাঁধবেই। ওয়েলেসলি ভারতে ব্রিটিশদের ক্ষমতা পাকা করার জন্য একটা দারুণ চতুর, যাকে বলে মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। আর এই প্ল্যানটা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। ওয়েলেসলির সবচেয়ে বড় অস্ত্রটার নাম ছিল অধিনাতমূলক মিত্রতা নীতি। নামটা শুনে মনে হতে পারে বেশ ভালো, তো মিত্রতার কথা বলছে, কিন্তু আসলে এটা ছিল একটা ফাঁদ। বাইরে থেকে দেখতে খুব নিরীহ, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর। এই চুক্তির মাধ্যমে ওয়েলেসলি সরাসরি যুদ্ধ না করেই ভারতীয় রাজ্যগুলোর স্বাধীনতা কেড়ে নিতেন। বলা যায় ব্রিটিশদের সবচেয়ে ধূর্ত চালগুলোর মধ্যে এটা একটা ছিল। আচ্ছা, এবার চলুন দেখি ফাঁদটা ঠিক কিভাবে কাজ করত। প্রথমে ভারতীয় শাসকদের বলা হতো, আপনাদের সুরক্ষার জন্য আমরা ব্রিটিশ সেনা রাখছি। কিন্তু আসল কথাটা হলো, সেই সেনার সব খরচ কিন্তু ওই শাসকদেরই দিতে হতো। এর পরের ধাপ, তাদের নিজেদের সেনাবাহিনী ভেঙে দিতে বলা হতো, আর ফরাসি বা অন্য ইউরোপীয়দের সাথে সব সম্পর্ক শেষ করে দিতে বাধ্য করা হতো। সবশেষে শাসকের দরবারে একজন ব্রিটিশ রেসিডেন্ট বসিয়ে দেওয়া হতো। নামে রেসিডেন্ট, কিন্তু কাজ ছিল শাসকের প্রতিটি কাজের ওপর নজরদারি করা। ফলাফল, শাসকরা নিজেদের রাজ্যেই কার্যত পরাধীন হয়ে পড়তেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই নীতির ফলে দুই পক্ষের লাভ ক্ষতির হিসাবটা ছিল একদমই আলাদা। ব্রিটিশদের জন্য এটা ছিল একটা উইন উইন সিচুয়েশন। তাদের সামরিক শক্তি বাড়ল, খুব সহজে রাজ্যের পর রাজ্য দখল করতে পারল, আর ভারতে তারাই হয়ে উঠল সবচেয়ে বড় শক্তি। আর অন্যদিকে ভারতীয় শাসকদের জন্য তাদের কপালে জুটল স্বাধীনতা হারানো, রাজ্যে কুশাসন, আর শেষমেশ ব্রিটিশদের হাতে নিজেদের রাজ্যটা তুলে দেওয়া। তো একদিকে যখন ব্রিটিশরা এই সব চাল চালছে, তখন অন্যদিকে টিপু সুলতান কি করছিলেন? চলুন এবার ফেরা যাক তার দিকে। কারণ টিপু শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দারুণ ইনোভেটর, একজন আধুনিক চিন্তার মানুষ, যিনি তার সময়ের থেকে অনেকটাই এগিয়েছিলেন। টিপুর সবচেয়ে বিখ্যাত আবিষ্কার কি ছিল জানেন? লোহার খোল দিয়ে বানানো যুদ্ধ রকেট। হ্যাঁ, বিশ্বের প্রথম আয়রন কেস্ট রকেট। এই অস্ত্রটা ব্রিটিশদের একেবারে চমকে দিয়েছিল। এর রেঞ্জ আর মারার ক্ষমতা তখন অন্য যে কোনো অস্ত্রের চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধক্ষেত্রে ব্রিটিশদের জন্য এটা ছিল এক নতুন আতঙ্কের নাম। টিপুর এই রকেট টেকনোলজি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তার একটা দারুণ প্রমাণ আছে। ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম একবার নাসার একটা ফ্যাসিলিটিতে গিয়েছিলেন। সেখানে দেওয়ালে ঝোলানো একটা পেন্টিং দেখে তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন ছবিতে যে সৈন্যরা রকেট ব্যবহার করছে, তারা ইউরোপীয় নয়, ভারতীয়। খোঁজ নিয়ে জানতে পারেন ওটা টিপু সুলতানের সেনাবাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে রকেট ব্যবহার করছে। ভাবা যায়, নাসার কেন্দ্রে টিপু সেনাবাহিনীর ছবি। এটাই বলে দেয় ওনার এই আবিষ্কারের গুরুত্ব কতটা। কিন্তু টিপুর আধুনিকতা শুধু রকেটেই থেমেছিল না। তিনি রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা আনেন, নিজের মুদ্রা আর ক্যালেন্ডার চালু করেন, আর মহীশূরের যে বিখ্যাত সিল্ক শিল্প, তারও শুরুটা কিন্তু তিনিই করেছিলেন। শুধু তাই নয়, তিনি ফ্রান্স, তুরস্ক, আরবের সাথে যোগাযোগ করে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক জোট বাড়ানোরও চেষ্টা করেছিলেন। সব দিক থেকেই তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। তো একদিকে ওয়েলেসলির সাম্রাজ্যবাদী লোভ, আর অন্যদিকে টিপু সুলতানের আপসীন মনোভাব, এই দুয়ের সংঘর্ষ তো একটা সময় হবেই। আর সেটাই শুরু হলো চতুর্থ ইঙ্গো-মহীশূর যুদ্ধ আর তার ক্লাইম্যাক্স।
শ্রীরঙ্গপট্টনমের সেই ফাইনাল অবরোধ। টিপুর বিরুদ্ধে ব্রিটিশরা যে কি বিশাল আয়োজন করেছিল তা শুধু একটা সংখ্যা দেখলেই বোঝা যায়, 40,000। 1799 সালে ব্রিটিশ, নিজাম আর বোম্বাই এই তিনের সম্মিলিত 40,000-এরও বেশি সৈন্য এগিয়ে গিয়েছিল টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তনমের দিকে। আর যুদ্ধটাও হয়েছিল খুব তাড়াতাড়ি। 1799 ফেব্রুয়ারিতে ওয়েলেসলি আক্রমণের অর্ডার দেন। পরের মাসেই মালাভেল্লির যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়, আর তাতে টিপুর রাজধানীর দিকে এগোনোর রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। এপ্রিলে শুরু হলো শ্রীরঙ্গপত্তনমের ফাইনাল সিজ, আর তার ঠিক 1 মাসের মাথায় 4 মে ব্রিটিশ সৈন্যরা দুর্গের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ল। টিপুর শেষটাও ছিল তার জীবনের মতোই নাটকীয়। দুর্গের দেয়াল ভেঙে পড়ার পরেও তিনি কিন্তু যুদ্ধ থামাননি। দুর্গের ওয়াটারগেটের কাছে লড়তে লড়তে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আত্মসমর্পণ করার বদলে তিনি তার লোকেদের সাথেই মৃত্যুবরণ করাটাই বেছে নিয়েছিলেন, আর এভাবেই তিনি ইতিহাসে অমর হয়ে রইলেন। টিপুর মৃত্যুর সাথে সাথে মহীশূর রাজ্যেরও পতন হল, কিন্তু তার গল্পটা এখানেই শেষ নয়, বরং তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসি নিয়ে বিতর্ক আজও চলছে। আজকের ভারতেও তার চরিত্র আর শাসনকাল নিয়ে প্রচুর আলোচনা হয়, তর্ক-বিতর্ক হয়। মূল প্রশ্নটা ঠিক কি, টিপু সুলতান একজন নায়ক নাকি খলনায়ক? এই প্রশ্নটাই আজকের ভারতের রাজনৈতিক আর ঐতিহাসিক বিতর্কের একেবারে কেন্দ্রে। ব্যাপারটা বেশ জটিল, কারণ ইতিহাসের দুটো দিকই পাওয়া যায়। একদল বলেন টিপু ছিলেন একজন নায়ক, কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন, তিনি একজন ইনোভেটর ছিলেন, আধুনিক শাসক ছিলেন, এমনকি অনেক হিন্দু মন্দিরকেও সাহায্য করেছেন। আবার আরেক দলের যুক্তি হল টিপু ছিলেন একজন অত্যাচারী শাসক, তিনি বিদ্রোহীদের ওপর খুব নৃশংসভাবে দমনপীড়ন চালিয়েছেন, জোর করে ধর্মান্তর করিয়েছেন, আর নিজের রাজনৈতিক স্বার্থে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন। তবে বেশিরভাগ ঐতিহাসিকরা একটা ব্যাপার মনে করিয়ে দেন। তারা বলেন টিপু ছিলেন তার সময়েরই একজন শাসক। তার কাজগুলোকে ভালো বা খারাপ এই 2 ভাগে ভাগ না করে তখনকার পরিস্থিতি দিয়ে বিচার করতে হবে। রাজ্যকে রক্ষা করার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য তিনি কখনো পৃষ্ঠপোষকতা করেছেন, আবার কখনো নৃশংস হয়েছেন। সেই যুগে টিকে থাকার জন্য এই দুটোই ছিল খুব সাধারণ কৌশল। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। আমরা আজকের দিনের ধ্যানধারণা বা নৈতিকতা দিয়ে কি অতীতের কোনো ঐতিহাসিক চরিত্রকে বিচার করতে পারি? এক নিষ্ঠুর সময়ের মানুষদের বিচার আমরা ঠিক কিভাবে করব? এই প্রশ্নটা নিয়ে ভাবা খুব দরকার যখনই আমরা ইতিহাস বা কোনো লিগেসি নিয়ে কথা বলি।